আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। মেক কেমিস্ট্রিজি গ্রুপ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, তো আমরা মেক কেমিস্ট্রিজি পাবলিক গ্রুপে রসায়ন কেমিস্ট্রির রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। রাসায়নিক পরিবর্তন নিয়ে ইতিমধ্যে আমরা 2টা ক্লাস লেকচার শেষ করেছি। আমি প্রথম ক্লাসে তোমাদের এই অধ্যায়ের একদম পরিচিতিটা, মানে অধ্যায়ে আমাদের কি কি পড়তে হবে, কি কি টপিক পরীক্ষায় আসে, কোনগুলো একদম পারতেই হবে, সব নিয়ে আলোচনা করেছি। কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কিভাবে আসবে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে এই রাসায়নিক পরিবর্তন অধ্যায়টাকে বিগত 5-7 বছর আগের বইগুলোতে 3 ভাগে ভাগ করে লেখা। আগের বইগুলো যদি তুমি দেখো, ওখানে 12 বা 13টা অধ্যায় আছে। সেখানে আমাদের যে 5টা অধ্যায় পড়া এক্সট্রা কিছু নেই, এই 5টা অধ্যায়কে টপিকগুলো ভেঙে ভেঙে নতুন নতুন অধ্যায় করছে। তো এই রাসায়নিক পরিবর্তন অধ্যায়টাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা, আর একটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, আর একটা হচ্ছে অম্ল, ক্ষারক, লবণ, অ্যাসিড ক্ষার প্রশমন বলা যায় আর কি। তো আমরা রাসায়নিক গতিবিদ্যা টপিকটা নিয়ে আলোচনা করছি। রাসায়নিক বিক্রিয়ার তত্ত্ব ছিল হচ্ছে একটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব, একটা হচ্ছে অবস্থান্তর অবস্থা তত্ত্ব। রাসায়নিক বিক্রিয়ার তত্ত্ব ক্লাসটা করানোর মূল যে উদ্দেশ্য, সেটা ছিল আজকের ক্লাসটা পারার জন্য। গত ক্লাসের লেকচার থেকে পরীক্ষায় তেমন একটা কিছু তোমরা পাবে না, এমসিকিউ আর জ্ঞানমূলক অনুধাবন ছাড়া। তবে আজকের ক্লাস থেকে তোমরা পেতে পার। তো আজকের ক্লাসটা করানোর উদ্দেশ্যে আমি গত ক্লাসটা করেছিলাম। তোমরা রাসায়নিক বিক্রিয়ার তত্ত্ব যদি না বুঝে থাকো, আজকের ক্লাসটা কেউ বুঝবে না, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস লেকচার হচ্ছে লেকচার 3। লেকচার 3তে আজকে আমাদের টপিক হচ্ছে সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি মানে ইএ। দেখো, এ দিয়ে অ্যাক্টিভেশন, ই দিয়ে এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি। কেমন? আজকে আমরা সক্রিয়ণ শক্তি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, ঠিক আছে? প্রথমে আমি একটা প্রেজেন্টেশন যেটা রেডি করছি সেটা আমি একটু পড়ব, একদম বোঝার চেষ্টা করবে না, বোঝাবুঝি বাদ। কারণ বোঝার চেষ্টা করতে গেলে ধরা খাবে। প্রথমে যদি বলো স্যার একটু বোঝার চেষ্টা করি, না, বোঝাবুঝি করে লাভ নাই। প্রথমে আমি কি করি দেখো, কেমন? আমার সাথে সাথে আগাও, না বুঝে পড়ো কিছুক্ষণ, তারপর বুঝে পড়ার চেষ্টা করো, কেমন? হ্যাঁ, তো বোঝাবুঝি বাদ। আজকের ক্লাসের প্রেজেন্টেশনটা আমি একটু পড়ব। প্রথমে দেখো, সক্রিয়ণ শক্তি কাকে বলে, কি স্যার এটা কেন, ওটা কেন, আপাতত সব কিছু বাদ, কোনো প্রশ্ন করা যাবে না। জাস্ট এটা আমার রুল আর কি, তোমরা তো আমার ক্লাস করে অভ্যস্ত। জাস্ট আমি প্রেজেন্টেশনটা পড়ি। যতটুকু শক্তি শোষণ করে বিক্রিয়ক সমূহ বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে তাকে সক্রিয়ণ শক্তি বলে। কোনো কথা বলা যাবে না। আরহেনিয়াস সমীকরণের সাহায্যে একটি রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি নির্ণয় করা হয়। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি নির্ণয় করা হয়। আরহেনিয়াস সমীকরণটা হচ্ছে log K2/K1 ইকুয়াল টু EA। কোনো প্রশ্ন করা যাবে না, কোনো কোয়েশ্চেন করা যাবে না প্লিজ। 2.303 R 1/T1 মাইনাস 1/T2 মাথার উপর দিয়ে যাক, যেতে দাও। K1 ইকুয়াল টু, এই যে K1, এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক, K2 হচ্ছে পশ্চাৎ বিক্রিয়ার হার ধ্রুবক, T1 হচ্ছে আদি তাপমাত্রা, T2 হচ্ছে শেষ তাপমাত্রা, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। PV ইকুয়াল টু nRT সমীকরণের যে আর আছে, আর মোলার গ্যাস ধ্রুবক 8.314, ওই আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আচ্ছা, সব কিছু বাদ, আজকের ক্লাস বাদ দাও, জাস্ট আমার কথা সবাই শোন। পড়ায় আসি না, পড়াই না, এটার দিকে প্রথমে আমরা একটু তাকিয়ে থাকবো। সবাই এক নজর এটার দিকে তাকিয়ে থাকো, বুঝতে হবে না কিছু, শুধু তাকিয়ে থাকো, এক নজর 2-4
5 সেকেন্ড তাকিয়ে থাকো, আমিও তাকিয়ে থাকি। তাকালাম, আমরা কি দেখতেছি? গত ক্লাসে আমরা রাসায়নিক বিক্রিয়ার তত্ত্ব পড়ছিলাম, সংঘর্ষ তত্ত্ব এবং অবস্থান্তর অবস্থা তত্ত্ব। আমরা সংঘর্ষ তত্ত্বে কি পড়ছিলাম, যে একটা রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব 3টা বিষয়ের উপর নির্ভর করে। তোমরা এটার দিকে তাকিয়ে থাকো। সংঘর্ষ তত্ত্ব 3টা বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে বিক্রিয়ক অণুসমূহের ন্যূনতম সংঘর্ষ, আরেকটা হচ্ছে পর্যাপ্ত শক্তিতে সংঘর্ষ, আরেকটা হচ্ছে নির্দিষ্ট দিক থেকে সংঘর্ষ। ঠিক আছে, কি বললাম? সংঘর্ষ তত্ত্ব 3টা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে বিক্রিয়ক অণুসমূহের ন্যূনতম সংঘর্ষ বা মিনিমাম টাচ, আর একটা হচ্ছে পর্যাপ্ত শক্তিতে সংঘর্ষ, তারপরে নির্দিষ্ট দিক থেকে সংঘর্ষ। সংঘর্ষ তত্ত্ব কি? আমি যদি 2টা বিক্রিয়কের টাচ না ঘটাই, সংঘর্ষ না ঘটাই, মিনিমাম টাচ যদি না ঘটাই, আমার রাসায়নিক বিক্রিয়াটা ঘটবে না। ঠিক আছে, পর্যাপ্ত শক্তিতে সংঘর্ষ মানে কি? আমি যদি টাচ ঘটালাম কিন্তু পর্যাপ্ত শক্তিতে টাচটা ঘটালাম না, যদি পর্যাপ্ত শক্তিতে টাচটা না ঘটাই, আমার বিক্রিয়ক অণুসমূহের মধ্যে যে বন্ধনটা আছে H2I2 দেখাইছিলাম, বন্ধনটা ভাঙবে না। বন্ধনটা না ভাঙলে হাইড্রোজেন আয়োডিনকে নিয়ে হাইড্রোজেন আয়োডাইড হতে পারবে না। অর্থাৎ বিক্রিয়ক অণুসমূহের বন্ধনসমূহ ভাঙার জন্য পর্যাপ্ত শক্তিতে সংঘর্ষটা হতে হবে। নির্দিষ্ট দিক থেকে সংঘর্ষ বলতে কি বোঝায়? একটা বিক্রিয়া বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ার জন্য দিক আছে। আমি দেখেছিলাম এদিকে গেলে হয় না, ওদিকে গেলে হয় না, এদিকে গেলে হয়। যে নির্দিষ্ট দিক থেকে যদি বিক্রিয়ক অণুসমূহ পরস্পর একটা আরেকটাকে ট্রান্সফার করে, তাহলে বিক্রিয়াটা ঘটবে। ঠিক দিক বরাবর না গেলে বিক্রিয়াটা ঘটবে না। আমি যদি এই বোর্ডটাকে মিডল বরাবর ভেঙে ফেলতে চাই, তাহলে আমাকে মিডল বরাবরে টাচ করতে হবে, মিডল বরাবরই পর্যাপ্ত শক্তিতে সংঘর্ষ ঘটাতে হবে, মিডল বরাবরই সব কিছু করতে হবে। আমি যদি বললাম আমি বোর্ডটাকে মিডলে ভাঙতে চাই, কিন্তু আমি শক্তি প্রয়োগ করলাম এদিকে, নির্দিষ্ট দিকে করলাম না, তাহলে আমার বিক্রিয়াটা ঘটবে না। আমার কাঙ্ক্ষিত লক্ষ্য কি? আমার কাঙ্ক্ষিত লক্ষ্য বোর্ডটা মিডল বরাবর ভেঙে ফেলা, কিন্তু আমি সব কিছু করতেছি এইদিকে, নির্দিষ্ট দিক বরাবর করতেছি না, তাহলে আমার বিক্রিয়াটা ঠিকভাবে ঘটবে না। এটা ছিল সংঘর্ষ তত্ত্ব। এইটার দিকে এতক্ষণ তাকিয়েছিল না? তাকিয়ে থেকে তোমরা বুঝতে পারছো। এরপরে তো স্যার আরেকটা জিনিস করাইছিলেন, অবস্থান্তর অবস্থা তত্ত্ব। অবস্থান্তর অবস্থা তত্ত্ব, অবস্থান্তর অবস্থা তত্ত্বতে আমি একটা গ্রাফ এঁকেছিলাম, সেম গ্রাফটা আবার আঁকলাম। এই জন্য চেনা চেনা মনে হচ্ছে। কেমন? চেনা চেনা লাগে তবু চেনা, একটা গান আছে না? তো এই গ্রাফটা দেখে তোমরা অনেকে ভাবতেছিলে চেনা চেনা লাগে, চেনা চেনা লাগে, চেনা চেনা লাগে। এজন্যই বলেছিলাম তাকিয়ে থাকো। তো অবস্থান্তর অবস্থা তত্ত্বের গ্রাফ হচ্ছে এটাই। অবস্থান্তর অবস্থা তত্ত্ব থেকেই সক্রিয়ণ শক্তি টার্মটা আসে। কেমন? সক্রিয়ণ শক্তি টার্মটা অবস্থান্তর অবস্থা তত্ত্ব টপিকটার অন্তর্গত। তুমি যদি অবস্থান্তর অবস্থা তত্ত্বটা না জানো, তাহলে তুমি সক্রিয়ণ শক্তি জিনিসটা বুঝতে পারবে না। ঠিক আছে, যারা আগের ক্লাসগুলো করো নাই, যারা নতুন যুক্ত হচ্ছে, তারা গ্রুপে লিঙ্ক আকারে কিন্তু পোস্টগুলো দেওয়া হবে, আমার আগের ক্লাসের লিঙ্কগুলো। তো কাইন্ডলি আগের ক্লাসগুলো করে ক্লাসে প্রেজেন্ট থাকবে ইনশাল্লাহ। আগামী 2 দিন আমাদের গ্যাপ আছে। এই 2 দিনের গ্যাপে রাসায়নিক গতিবিদ্যাটা তোমরা ফুল ক্লিয়ার করে ফেলবে আশা করি। পরীক্ষায় আসুক বা না আসুক, আমি যা পড়াবো তা পড়তে হবে। পরীক্ষায় আসলেও পড়তে হবে, না আসলেও পড়তে হবে। এটা আমার মিলিটারির রুল। কেমন? মিলিটারির রুল। ওকে, আচ্ছা। তো এই বিক্রিয়ার যদি এই গ্রাফের দিকে যদি আমরা দেখি, চিত্রটার দিকে আমরা দেখব আমাদের এই যে এটা এক্স অক্ষ না? হ্যাঁ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা দেখতেছি বিক্রিয়ার ধারাবাহিকতা বোঝাচ্ছে, বিক্রিয়ার গতি বোঝাচ্ছে। ওয়াই অক্ষ বরাবর আমাদের বিক্রিয়ার শক্তি বোঝাচ্ছে। আমরা গত ক্লাসে যখন অবস্থান্তর অবস্থা তত্ত্ব পড়েছিলাম, আমরা পড়েছিলাম এই কপার সালফেট আর জিঙ্ক কখনো এমনি এমনি জিঙ্ক সালফেট আর কপার হয় না। কপার সালফেট আর জিঙ্ক মিলে জিঙ্ক সালফেট আর কপার হওয়ার জন্য, বিক্রিয়কসমূহ উৎপাদে পরিণত হওয়ার জন্য তাকে শক্তির একটা দেয়াল ক্রস করতে হয়। শক্তির একটা দেয়াল ক্রস করতে হয়। এই দেয়াল ক্রস করলেই, শক্তির দেয়াল ক্রস করলেই বিক্রিয়কসমূহ উৎপাদে পরিণত হতে পারে। আমার এখানে বিক্রিয়কের শক্তি 30। আমি যদি এখানে 30কে দেখো, উৎপাদক শক্তি হচ্ছে 50। এখন অনেকে বলতে পারে 30 20 শোষণ করে 50, একদম ইজি ব্যাপার না, এত ইজি না। এই 30কে 50-তে যাওয়ার জন্য এদিক থেকে দেয়ালটা ক্রস করতে হবে। এই যে 30কে 50-তে যাওয়ার জন্য এভাবে চলে গেলে হবে না। 30কে 50-তে যাওয়ার জন্য এই 30 থেকে শক্তি শোষণ করে 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 90-তে যেতে হবে। এই যে 90
90 পর্যন্ত আমার দেয়ালটা 90-তে যেতে হবে। 90-তে যাওয়ার পর শক্তি বিকিরণ করতে করতে 50-তে আসবে। শক্তির যে দেয়ালটা ক্রস করতে হচ্ছে 30 থেকে 90 পর্যন্ত যেতে হচ্ছে। 30 থেকে 90 পর্যন্ত গিয়ে শক্তি শোষণ করে এই পয়েন্টে আমি দেখবো, এগুলো গত ক্লাসের পর আমি জাস্ট একটু রিপিট করতেছি, কেউ না বুঝলে কোনো কোশ্চেন করা যাবে না। যদি কোশ্চেন থাকে আগের ক্লাসগুলো করবে। আমি দেখব আমার সালফেট এর সাথে কপারের এখানে যে বন্ধনটা আছে সেটা 100% বন্ড, তাহলে এই 100% বন্ধনটা 50% বন্ধনে পরিণত হবে। কেমন? জিঙ্ক আর সালফেটের মধ্যে কোনো বন্ধন নাই, এই 0% বন্ধনটা 50% বন্ধনে পরিণত হবে। অর্থাৎ পুরাতন বন্ধন, গঠিত বন্ধন ভাঙতে ভাঙতে দুর্বল হবে, একদম চূড়ার টপ লেভেলে, চূড়ার অবস্থায় একদম বন্ধনটা দুর্বল হবে। যে বন্ধনটা ছিলই না সেটা আস্তে আস্তে গড়ে উঠবে। এখন এদিকে শক্তি বিকিরণ করতে করতে জিঙ্ক আর সালফেটের মধ্যে যে 50% বন্ধন গড়ে উঠছিল সেটা এই জায়গায় ঠিকভাবে এসে 100% বন্ধনে পরিণত হবে। যে বন্ধনটা ভাঙতেছিল কপার আর সালফেটের মধ্যে সেটা এই জায়গায় এসে একেবারে 0% বন্ডে পরিণত হবে। এটা হচ্ছে এই বিক্রিয়ার প্রসেস। অর্থাৎ 30 থেকে 50-তে যেতে আমাকে একটা বাধা অতিক্রম করতে হয়েছে। এই পয়েন্টটাকে কি বলে জানো? এই পয়েন্টে দেখো অবস্থার পরিবর্তন হলো না। এখানে আছে 100 থেকে হয়ে গেলো 50% বন্ড, এখানে ছিল 0 থেকে হয়ে গেলো 50% বন্ড, জিঙ্ক আর সালফেটের বন্ধনটা। তাহলে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে না। অবস্থার পরিবর্তন মানে অবস্থান্তর অবস্থা তত্ত্ব। এই চূড়ার পয়েন্টটা নিয়েই আমাদের হচ্ছে অবস্থান্তর অবস্থা তত্ত্ব, গত ক্লাসের পড়া। তো অবস্থান্তর অবস্থা তত্ত্ব এই পয়েন্টটাকে, মানে এই জায়গায় এই যে অবস্থাটা, এই জটিল অবস্থাটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা। অবস্থান্তর অবস্থা বা সক্রিয়ণকৃত জটিল অবস্থা। সক্রিয়ণকৃত জটিল অবস্থা। চূড়ার এই অবস্থাটাকে কি বলা হয়? অবস্থান্তর অবস্থা বা সক্রিয়ণকৃত জটিল অবস্থা। কেমন? আচ্ছা, তো এখন আমি যদি প্রশ্ন করি, এই বিক্রিয়ক সমূহ কপার সালফেট আর জিঙ্ক, যে জিঙ্ক সালফেট আর কপার হচ্ছে, এর জন্য কি করতে হয়? জিঙ্ক সালফেট আর কপার তো এমনি কপার সালফেট আর জিঙ্ক তো এমনি জিঙ্ক সালফেট আর কপার হচ্ছে না। এই কপার সালফেট আর জিঙ্ক মিলে জিঙ্ক সালফেট আর কপারে হওয়ার জন্য, বিক্রিয়ক সমূহ উৎপাদে পরিণত হওয়ার জন্য তাকে একটা শক্তির দেয়াল ক্রস করতে হচ্ছে। এই শক্তির দেয়ালটা ক্রস করার জন্য এই দেয়ালটা 0 থেকে 90 পর্যন্ত দেয়ালটা, এই 90 পরিমাণ এই যে এই দেয়ালটা ক্রস করার জন্য বিক্রিয়ককে কতটুকু শক্তি শোষণ করতে হচ্ছে? দেখো, বিক্রিয়কের শক্তি 30, আমি যদি 90 পর্যন্ত যেতে পারি, এই বিক্রিয়কের শক্তিটাকে আমি যদি বাড়িয়ে শোষণ করিয়ে 90 পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে আমার এই দেয়ালটা ক্রস করতে পারে। এই কপার সালফেট আর জিঙ্ক যদি এই দেয়ালটা ক্রস করতে চায়, ক্রস করতে পারলেই তো বিক্রিয়কে পরিণত হবে। কপার সালফেট আর জিঙ্ক যদি দেয়ালটা ক্রস করতে চায়, ক্রস করার জন্য তাকে 30 থেকে 90 পর্যন্ত যেতে হবে। তাহলে 30 থেকে 90-তে যাওয়ার জন্য তাকে এখানে 60 পরিমাণ শক্তি শোষণ করতে হবে। কেন 60 পরিমাণ? দেখো 30 আছে, আরও 60 পরিমাণ শোষণ করলে 90-তে যাবে। 60 পরিমাণ শক্তি যদি এই বিক্রিয়ক শোষণ করে, তাহলে সেই দেয়ালটা ক্রস করতে পারবে, আলটিমেটলি বিক্রিয়া ঘটবে। এই 60, এই যে গ্যাপটাই টপ লেভেলের শক্তি আর বিক্রিয়কের শক্তির যে গ্যাপ, সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। অর্থাৎ 60 পরিমাণ শক্তি শোষণ করে এই বিক্রিয়ক সমূহ শক্তির দেয়ালটা ক্রস করতে পারে, বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এই 60 পরিমাণ শক্তিটাই সক্রিয়ণ শক্তি। বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ার জন্য যে পরিমাণ শক্তি শোষণ করতে হয়
তাকে সক্রিয়ণ শক্তি বলে। বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ার জন্য যে পরিমাণ শক্তি শোষণ করতে হয় তাকে সক্রিয়ণ শক্তি বলে। সক্রিয়ণ শক্তি কাকে বলে? যে পরিমাণ শক্তি শোষণ করে বিক্রিয়ক সমূহ উৎপাদে পরিণত হয় তাকে সক্রিয়ণ শক্তি বলে। পরীক্ষায় আসলে কিভাবে লিখবে? বিক্রিয়ক সমূহ উৎপাদে পরিণত হওয়া মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করা। তাহলে যতটুকু শক্তি শোষণ করে একটা বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে তাকে সক্রিয়ণ শক্তি বলে। যতটুকু শক্তি শোষণ করে বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে তাকে সক্রিয়ণ শক্তি বলে। যতটুকু শক্তি শোষণ করে বিক্রিয়ক সমূহ বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে তাকে সক্রিয়ণ শক্তি বলে। কারা কারা বুঝছো সত্যি করে বলবা, মুখস্থ করার কিছু নাই। যদি মুখস্থ করতে চাও যতটুকু পরিমাণ শক্তি শোষণ করে বিক্রিয়া বলে দিচ্ছি সংজ্ঞা বড় হোক ছোট হোক মুখস্থ করার কিছু নেই। জাস্ট মনে রাখবে বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ার জন্য যতটুকু শক্তি শোষণ করতে হয় তাকে সক্রিয়ণ শক্তি বলে। ইজি নয়, সহজ নয়, কঠিন। কিন্তু বারবার বলি, বইতে উল্টায় সক্রিয়ণ শক্তিটা একটু পরে দেখিয়ে তো মাথা পাগল হয়ে যাবে। এগুলো কঠিন, অবশ্যই কঠিন, অবভিয়াসলি কঠিন, কিন্তু একটু নিজের দোল নিজে পিটাই। হু ইজ ইন ফ্রন্ট অফ ইউ? ওনার অফ মেক কেমিস্ট্রি, দ্যাটস ইট। এগুলো সহজ নয়, এগুলো কঠিন। বাট যদি পাওয়ার অফ মেক কেমিস্ট্রি থাকে, কোনো কঠিন জিনিসেই কঠিন আর থাকে না। এটা কিসের পাওয়ার? মেক কেমিস্ট্রি ইজির পাওয়ার। দিস ইজ দ্য পাওয়ার অফ মেক কেমিস্ট্রি ইজি। সহজভাবে যে বুঝছে বললা, ব্যাপারটা কিন্তু সহজ নয়। এটা কিন্তু সহজ নয়, মোটেও সহজ নয়, কঠিন, অবভিয়াসলি কঠিন। কিন্তু দিস ইজ দ্য পাওয়ার অফ মেক কেমিস্ট্রি ইজি। আগে মাথার উপর দিয়ে যাই তো, আরে স্যার কি পড়লাম, ক্লাসে পড়লাম, কোচিং কি পড়লাম, ক্লাস এসে প্রথমে তোমার সংজ্ঞা বোঝানো শুরু করে দিছে। আমি তো আগে বুঝতে মানা করছি, আর তো বুঝাবুঝি দিয়ে কি হবে? বুঝাবুঝি বাদ, বেশি বুঝতে গিয়ে প্রথম দিয়ে বুঝো নাই। কঠিন নয়, কেমিস্ট্রি অনেক কঠিন, আসলেই কঠিন। আমি সহজ বলবো না। প্রত্যেক স্যার মানে আমরা বলি প্রথমে তুমি অনেক জায়গায় জৈব রসায়ন পড়েছো বা অনেক জায়গায় কঠিনভাবে শুনেছো, এটা মোটেও কঠিন নয়, আসলে কঠিন। তুমি কোন মাস্টার হইছো একটা কঠিন জিনিসকে সহজ বলতেছো? হ্যাঁ, জৈব রসায়ন মানে তুমি যে জায়গায় জৈব রসায়ন পড়তে যাও বা কঠিন একটা টপিক পড়তে যাও, স্যারের প্রথমে বলবে তুমি অনেক জায়গায় শুনেছো জৈব রসায়ন অনেক কঠিন, জৈব রসায়ন অনেক এইভাবে করতে হয়, এটা অনেক হার্ড একটা টপিক। কিন্তু ব্যাপারটা আসলে মোটেও কঠিন নয়, এটা অনেক সহজ একটা ব্যাপার। এগুলো যে ফালতু কথা, আসলেই কঠিন, এটা আসলেই কঠিন। রাসায়নিক পরিবর্তন আসলেই কঠিন, কিন্তু আমি তোমাকে সহজ করে পড়াতে পারবো আশা করি। এটা একজন আদর্শ শিক্ষকের কথা হওয়া উচিত। সহজ, ফানিবাদ, এগুলো দরকার নেই। আচ্ছা, তো সক্রিয়ণ শক্তি নির্ণয় করার জন্য আর একটা কথা বলতে ভুলে গেছি। আমি যদি বলি যে আমার এখানে 30, আমার এটা বিক্রিয়ক, এটা শক্তির দেয়াল, এটা 90, এটা উৎপাদ, তাহলে দেখো আমাকে বিক্রিয়া সম্পন্ন করার জন্য 60 পর্যন্ত যেতে হচ্ছে। এটা একটা গ্রাফ, এটা আরেকটা গ্রাফ, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 70, এটা বিক্রিয়া সংগঠিত করার জন্য আমাকে 30 থেকে 70 40 পর্যন্ত যেতে হচ্ছে। এখন তোমরা বলো এই দুইটার মধ্যে কোন বিক্রিয়াটা দ্রুত ঘটবে? এই দুইটা চার্ট আর কি বিভিন্ন বিক্রিয়ক উৎপাদ দিয়ে দিবে।
এই দুইটার মধ্যে কোন বিক্রিয়াটা দ্রুত ঘটবে? এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি 40, এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি 60, এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হচ্ছে 60, এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হচ্ছে 40। তোমরাই বলো কোন বিক্রিয়াটা ঘটা সহজ, কোন বিক্রিয়াটা দ্রুত ঘটবে, এমসিকিউতে আসতে পারে। আমার এখানে 30, আমি 40 পর্যন্ত গেলেই তাড়াতাড়ি বিক্রিয়া হয়ে যাবে। আমার এখানে 60 সক্রিয়ণ শক্তি, আমাকে 90 পর্যন্ত যেতে হলে আমাকে 60 পরিমাণ শক্তি শোষণ করতে হচ্ছে। তাহলে যেখানে শক্তি বেশি, আমাকে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, বেশি শক্তি শোষণ করতে হচ্ছে, সেই বিক্রিয়াটা ঘটা কষ্ট। বিক্রিয়ার রেটটা কমে যাবে, রেটটা কমে যাবে। যেই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম, সেই বিক্রিয়ার হার কম। না, সক্রিয়ণ শক্তি বেশি, সক্রিয়ণ শক্তি বেশি, বিক্রিয়ার হার কম। সক্রিয়ণ শক্তি কম, বিক্রিয়ার হার বেশি। যার সক্রিয়ণ শক্তি কম তার বিক্রিয়ার হার বেশি, যার সক্রিয়ণ শক্তি বেশি তার বিক্রিয়ার হার কম। তাহলে আমরা বলতে পারি বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক। পরীক্ষা এমসিকিউতে আসতে পারে। সক্রিয়ণ শক্তি এবং বিক্রিয়ার হারের সম্পর্কটা কি? বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির ব্যস্তানুপাতিক। আমার এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি 60, আমাকে যদি পরীক্ষায় বলে যে এরকম একটা জাস্ট চার্ট দিয়ে দিল, বলল বিক্রিয়ককে 58 পরিমাণ শক্তি প্রদান করা হলে বিক্রিয়াটা ঘটার চান্স কতটুকু? আমার এই বিক্রিয়ার যদি ঘটতে হয়, আমাকে 30 থেকে 90-তে যাওয়ার জন্য 60 পরিমাণ শক্তি শোষণ করতে হবে। এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। এখন বলে দিচ্ছে যে এই বিক্রিয়ককে যদি 58 পরিমাণ শক্তি প্রদান করা হয়, বিক্রিয়াটা ঘটার সম্ভাবনা কতটুকু? তাহলে আমি দেখি আমার 30 থেকে আমি 58 পর্যন্ত গেলে মনে করে এতটুকু যাব, আমি কই দিকে যেতে পারবো? পারবো না। তাহলে সক্রিয়ণ শক্তি থেকে যদি 1 ইউনিটও কম শক্তি দেওয়া হয়, তাহলে বিক্রিয়াটা আর ঘটবে না। এখানে তুমি ঐকিক নিয়ম দিয়ে খাটাতে পারবে না যে 60 হলে বিক্রিয়া ঘটে, তো 58 হলে কত, এভাবে কাটতে পারবে না। সব কিছু যুক্তি দিয়ে হয় না, ঠিক আছে? তো যাক, সক্রিয়ণ শক্তির থেকে যদি 1 জুলও শক্তি কম দেওয়া হয়, তাহলে বিক্রিয়াটা ঘটার সম্ভাবনা একদম নেই, ঘটবে না। কারণ বিক্রিয়াটা শক্তির দেয়ালটায় ক্রস করতে পারবে না।